আমরা এখন চলেছি মুর্শিদাবাদ। রাত কেন এত হাসছে কেন রে? মুর্শিদাবাদ যাবে বলে মনে হচ্ছে তো কাশ্মীর যাবে বলে ড্রেস পরেছে। আর তুমি তুমি কোথায় যাচ্ছ? এমন ড্রেস ট্রেস পরেছে মনে হচ্ছে কাশ্মীর ঘুরতে যাচ্ছি সব আমরা। কোথায় বেড়াতে যাচ্ছ গো? বলবে তো? কেউ বলছে না। তুমি কোথায় যাচ্ছ? ছি ছি ছি, অত কাছে বলে একটু। আপনারা কোথায় যাচ্ছেন? কত দূরে? আপনি শুনতে পাচ্ছেন না? আপনারা কত দূর যাচ্ছেন? আমি যাচ্ছি একটু কাশ্মীরের দিকে। কাশ্মীর থেকে লাদাখ যাবো। সরি। আমাদের ঘুম আসছে না, ওয়েটিং রুম অপেক্ষায় করছি। আর কি বাচ্চারাও ঘুমাচ্ছে না, শুধু ফোন আর ফোন। আমরা এখন ট্রেনে উঠে পড়েছি আর আমাদের বাচ্চারাও সব দেখো মামার পাশে কিভাবে আছে ছড়িয়ে। আর শিয়ালদা লালগোলার ট্রেন শিয়ালদা ছেড়ে যাবে। আমাদের বিট্টুবাবু রেডি। আমরা সবাই এখন বসে আছি ঘুমে, আধা ঘুমে। আমরা কোথায় এসেছি? আমরা কোথায় এসেছি? কোথায় এসেছি? কোথায় এসেছি? কোথায় 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 এসেছি? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ নামটা বাপরে। মুর্শিদাবাদে কিন্তু ঠান্ডা অনেক বেশি। সকাল সকাল মনে হচ্ছে ওদিকের থেকে অনেক বেশি ঠান্ডা এদিকে। আমরা এখন আমাদের হোটেলের রুমে চলে এসেছি আর খুব তাড়াতাড়ি আমাদের ব্রেকফাস্ট করে বেরিয়ে যেতে হবে। উইন্ডো জানালাটা আমার খুব ভালো লাগছে হোটেলের রুম থেকে। তো আমরা এখন বেরিয়ে পড়লাম টোটোতে করে। এই টোটোওয়ালা ভাই যেখানে নিয়ে যাবে আমরা সেখানে যাব, তাই না? এখানে অনেকে এই ঘোড়া টাঙ্গা করে ঘোরে নাকি, কিন্তু আমার অনেক ভয় লাগছে ওতে ওঠা দেখে। আর আমরা এখন প্রথমেই চলে এসেছি কাঠকলা বাগান। মনে রাখবেন এই বাগানটা ছিল মির্জাপুরের ছেলে মোবারক দৌলত। এই নবাবের কাছ থেকে পুরো প্রপার্টি 4 ভাই লিজে নেয়, তারপরে বাগান বাইরে তৈরি করে। যে সুড়ঙ্গ রাস্তাটা দেখলেন, এই সুড়ঙ্গ রাস্তা দিয়ে 4 ভাই ব্যবসা করতে। তো এই সেই সুড়ঙ্গ পথ, এখান থেকেই নাকি যাওয়া যেত জগৎ শেঠের বাড়ি। আর এই বাড়িটার চারিদিকে খুব সুন্দর মেনটেনেন্স, ফুল টুল আছে, কারণ এই বাড়ির মালিকারা এখনো আছে কলকাতায়। তো আমরা সব দেখতে ওনারা যে প্লেটে খেতে রয়েছে ওই প্লেটগুলোকে ভেঙে ভেঙে ফুলের টপ তৈরি। আগে নবাবত মানে হচ্ছে সানাই, নবাবরা ঢুকলে 3 টাইম সানাই বাজিয়ে সম্মান দিত। এখন একটা করে 4টা গুমটি আছে, এদিকে দুটোই পাশে দিকে। এই গুমটিগুলোতে রাখা হতো খোঁজা, মানে হিজড়ে সিপাই পাহারা দিত। 4 ভাই গৌরাই পুকুরে স্নান করতো, মাছ নিয়ে তারা জল ফিরে খেলতো। ওনার নখ করে রাখতো মাছ, মানে বড় হয়ে গেলে। আর মরে গেলে তাদেরকে সমাধি দিয়ে উপরে স্ট্যাচু তৈরি করে দিত। আমি দেখাবো মাছের স্ট্যাচু। তো সেই সময় টোটাল বাগান বাড়িতে তো গোলাপ ফুলের চাষ। যে 4 ভাইয়ের কথা বললাম, 4 ভাই করতে করে বাস এবার চলুন সাইড দিয়ে আসবেন কসমস ফুলের গার্ডেনে, মানে নবাবদেরকে খুশি করা। বাবুরা নাচ দেখতো। ওটা হচ্ছে দোতলা। বাহ, ভিতরে বোটিং এর ব্যবস্থা আছে একটা ঝিলে। আর সামনেই আছে জৈনদের তৈরি পরেশনাথের মন্দির আদলে তৈরি আর কি। আর এই ফুলের বাগানটা খুব সুন্দর দেখতে লাগছিল। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে জগৎ শেঠের বাড়ি চলে এলাম। না সুড়ঙ্গ পথে নয়, বাই রোডেই এলাম। আর চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখলাম, অনেকটা সেই ভুলভুলাইয়ের মতন ধরেও লাগছিল। জগৎ শেঠ লোকটাই আসলে একটু ঘোরালো আছে, মানে বাড়িটা দেখলেই মনে হয়। তো আমরা এখন ওখান থেকেই নসিপুর রাজবাড়িকে পিছনে ফেলেই আর ঢুকলাম না, চলে যাচ্ছি এগিয়ে। আর যারা হেঁটে যাচ্ছেন মির্জাফরের মাটির উপর দিয়ে, দুদিকে মসজিদ, মাঝখানে মন্দির। মির্জাফরের ভালো নাম মীর মোহাম্মদ জাফর। মির্জাফরের নাম অনুযায়ী গ্রামটার নাম জাফরাবাদ, এটা নসিপুর আশ্রম বাড়ি। আপনারা শুনেছেন যে আমাদের নানা দিকে ইংরেজরা পিটিয়ে পিটিয়ে নীলের চাষ করা হয় আর তুঁতের চাষ হয়। তুঁত দিয়ে কি হয়? রেশমের কাপড় তৈরি। মুর্শিদাবাদের রেশমের কাপড় খুব বিখ্যাত। নবাব রাজা দেখে তো আমাদেরকে তো লোকের কাজের প্রয়োজন, না খেয়ে মানুষ তো মরে যাবে। তখন বাংলাদেশের রংপুর থেকে নবাব রাজারা নৌকোই করে চাল গমেনা প্রতিটা মানুষকে বিলি করত। কাঠের নৌকো আপনাকে দেখেন পচাই নষ্ট হয়ে গেছে, পুরনো দিনের লঙ্গর গুলো দেখা যায়। আগেকার করে টিকে আছে, এখন লোহা হলে ছিল না।
আমাদের নানির আমার কাঁচের কুপি টিনের কুপি ছিল, নবাবের বাড়িতে কুপি ছিল, নবাবের কুপি উন্নতি, উপরে কেরাসিন বেঁকিয়ে যেত, কুপিটার দাম 6 পয়সা। এই কুপির আলাদা আগেকার মানুষ 7-8 অব্দি পড়লে যে কোনো দরখাস্ত লিখতে পারত, এখন MA পাস BA পাস দরখাস্ত ছিল না, কুপির আলাদা দাম আছে। নানির আমাদের কুপি দুটো পিস্তল মির্জাপুরা বাড়িতে ইংরেজরা ফেলে গেছিলেন, অরিজিনাল পিস্তল, গুলি বললে চলবে কিন্তু সিল মেরে গেছে থানার থেকে। এটা আপনার এখন সিসি ক্যামেরা ইলেকট্রিকে চলে, আলিপুরদিকার সিসি ক্যামেরা সূর্যের তাপে চলতো, সবগুলোই দেখা যাচ্ছে, সব দরজা জানালা পুরো দেখা। ফ্যান ওই ফুটোতে কেরাসিন ভরতো ভিতরটায়, আর ঢুকিয়ে জ্বলিয়ে দিলে আস্তে আস্তে ঘুরতো ফ্যানটা ঘুরতো। আর যেটা আগুনে ঘোরানো হয় সেটা এই বড় টাকা। আচ্ছা, ওটা থানা কোর্ট পুলিশ ছিল, হিন্দু মুসলিম খ্রিস্টান জয়ী টাইটেল মন্ডল না, গ্রামে তারা যখন বিচার করতে পারতেন না তো লক্ষণ যা বাবাজির কাছে আসতেন, তারা ভগবানের নাম দিয়ে প্রতিটা মানুষকে ভালো করতেন। সিরাজের নানা বলছে চাবুক মেরে বদমাস লোকটা ভালো হয় না, কিন্তু উনি তাকে লাল চন্দনের খাট 16 টাকা খরচা করে তৈরি করে দাম পেয়েছেন, সে লাল চন্দনের খাট। লাল চন্দন খাট, কিন্তু এইটা কি বাইরের এই আলোটা, বাইরে কি আগুন ব্যবহার করতেন, কেমিক্যাল কাঁচ, যে আপনার ঘরটা হিট হবে আস্তে আস্তে, এই কাঁচ। আর এটা দেখাচ্ছে জরি করা, রূপর জরির উপরে বসে নবাবরা কোরআন পাঠ করতো, নামাজ পড়তো। আর এগুলো আমাদের সিরাজ, মুর্শিদ কুলি খাঁ, আলিবর্দী খাঁয়ের সময়ের পয়সা, ইংরেজদের সময় তো ছিলই। মানে এটা পাকিস্তান যখন হয় সেই দলিল, মানে যখন দেশটা হয়েছে স্বাধীন, যেসব দেশ আর কি ও মেডেল দিয়েছে। মির্জাপুরের বাড়ি মাঝখানে ইস্পাত এরকম ধরনের অস্ত্র দিয়ে সিরাজকে মেরেছিল, যেটা অরিজিনাল মারা অস্ত্র, এটা আঘাতের মানে এতগুলো খেয়েছেন না থাকেন এই কবিরাজ নিয়ে যেত। আপনাকে তো মেন বাতি জ্বালাবার নিয়ম করে জানা সোনার প্রদীপ। আচ্ছা, এখন লোকে কি হয় সোনার প্রদীপ তো পায় না, এই কাগজের করে টাঙিয়ে মোমবাতি জ্বালায়, কিন্তু সোনার প্রদীপ নবাব আলিপুরদিকার টাঙাতে। ভিতরে আছে, এটা রান্না করে খাওয়ানো হয়। 40 কেজি চাল রান্না, ডাল রান্না করা, বড় বড় পাত্রে মালপোয়া দিতে আসো, ওই মালপোয়া খেতে গেলে রাখি পূর্ণিমায় আসতে হবে। আচ্ছা, এখনো করে? সেনাপতি জগেশ্বর সিরাজুল্লাহ সেনাপতি ছিল, এখান থেকে গিয়ে কাশিমবাজারে যেখানে নীলকুঠি বলে, যেখানে নীলপালা সেখানে নীলকুঠি বলে, তো ওখানে গিয়ে জগৎ, মির্জাফর, দেবী সিং, লক্ষ্মীকৃষ্ণ দিঘা, রাজা রাজবল্লভ, জগৎ মেন সবাইকে নিয়ে গিয়ে মিটিং করছে। সিরাজুল্লাহ চুপ করে গেছে, জগৎ মারার জন্য আমাকে মিটিং করছে। জগৎ চুপ করে, সিরাজুল্লাহ চুপ করে গিয়ে জগৎকে লাত মেরে বের করে মির্জাফরকে লাত মেরে ওটা মোহনলালকে সেনাপতি, জাতিতে জয়ী, এখান থেকে 3 মাইল দূরে বাড়ি, সেই মোহনলাল হাত তুলে আসে দেখুন। আচ্ছা, পলাশীর যুদ্ধের মাঝামাঝি। এবার মোহনলালের পেছনে সিরাজুল্লাহ ঘোড়াই করে আছে, যেদিকে সবুজ জামাটা নবাবের সৈনিক, লাল ট্যাঙ্গির সৈনিক, যুদ্ধ হয়েছিল 1757 23শে জুন অমাবস্যা রাত্রির বৃহস্পতিবার নবাবের সময় ইংরেজের পলাশীর মাঠে নদিয়া ডিস্ট্রিক্টে যুদ্ধ হয়। কে যুদ্ধ লাগিয়েছিলেন? ঘসিটি বেগম, সিরাজের মাসি, যুদ্ধ লাগিয়ে বাংলাদেশ পালিয়ে যান। সিরাজুল্লাহ বললেন আল্লাহর আশীর্বাদে আমার এত কপাল খারাপ, আল্লাহ সেদিনকে ঝড় বৃষ্টি তুফান আমার ভারত ভিজিয়ে দেন। সেই সুযোগে ইংরেজরা জগৎ শেঠ, মির্জাফর, দেবী সিং, লক্ষ্মীকৃষ্ণ দিঘা, রাজা রাজবল্লভ সবাই মিলে গদিলেবে সিরাজুল্লাহকে মারার জন্য তারা করে। সিরাজুল্লাহ ঘোড়ালি যেতে এটা জঙ্গলে খাদে গিয়ে মুখ থুবড়িয়ে পড়ে যায়। সিরাজুল্লাহ জানতে পারেন তার নাগরা জুতো জঙ্গলের মধ্যে এক পাট পড়ে যায়। ওই নাগরা জুতো দেখে বাদশা ফকির সিরাজুল্লাহ রাজারামপুরে ঘাট থেকে ধরে এনে মারতে মারতে এনে মির্জাফরের বাড়িতে তুলল, বিল্ডিংয়ের পরের বাড়িতে। মির্জাফর নবাজকে সোনার কারাগারে বন্দি করে রাত্রিরে বাংলাদেশ পালিয়ে যান। জুলাই মাসের 2 তারিখে মির্জাফরের ছেলে মিলন কারাগার ভেঙে সিরাজুল্লাহকে বের করে তার সিপাহীদার মোহাম্মদী বেগকে দিয়ে নবাজকে তরবল দিয়ে আদমরা করে মেরে ঘোড়ার পায়ে বেঁধে গোটা মুর্শিদাবাদে ঘোরাচ্ছে। যা হৃৎপিণ্ড মাংস যেটুকু ছিল গঙ্গার পাড়ে খোঁজ বাগান নবাজশাহ ঘোষিত ন কবর, 1002 থেকে নঙ্কুই করে যাবেন, ঘরের মাঝখানে 2.5 হাতে কবর, বর্তমানে কারোর টিকিট লাগবে না, গোল করে দেয় এখন কবর হতে। নবাজশাহ রক্ত যখন চারিদিকে ছিটিয়ে পড়ে, মুর্শিদাবাদের দ্বিতীয় নাম লালবাগ, গাড়িবা লালবাগ বলছে। নবাজশাহ মা আনিমা বেগম বলেন আমার ছেলেকে যারা বিনান্নে হত্যা করলো আল্লাহর আশীর্বাদে তারা বজ্রঘাতে মারা যান। মির্জাফরের ছেলে মিলন 3 মাস পর বিহারে বাস পড়ে মারা যান। মির্জাফর কুষ্ঠরোগে মারা যান। মোহাম্মদ কালা জলে বেড়ানো যান। ঘসিটি বেগম জল ডুবে মারা যান। জগৎ শেঠ অ্যাক্সিডেন্টে মারা যান। এর সিরাজের মায়ের অভিশাপ লাগলো। এটা হচ্ছে মুর্শিদাবাদের প্রথম ইতিহাস, নবাবশাহের জীবন কাহিনী। এই পাটটাকে বলে মুর্শিদাবাদ, ও পাটটা বলে লালবাগ। ও পাটটা সিরাজের জায়গায়, কোনো জায়গায় টিকিট লাগবে না, গাড়ি ভাড়া লাগবে।
আর এই হাজারদুয়ারি পর্যন্ত মির্জাফরের জায়গা সব জায়গায় টিকিট লাগবে। সে পাহাড়ির কাছে মানুষ দিয়ে ওনার নাম রাখে মুর্শিদকুড়িকা, মুর্শিদকুড়িকার নাম থেকে হলো মুর্শিদাবাদ। হিন্দু মুসলমান ভাই ভাই কে বলেছিলেন মুর্শিদকুড়িকা, মুর্শিদকুড়িকার নাম থেকে হলো মুর্শিদাবাদ। একটি রথে 3টে ধর্ম, উপরটা দিকে মুসলিম ধর্ম আছে, মাঝখানটা নিচাই গৌরী হিন্দু ধর্ম, হাতিটা জৈন ধর্ম। সোনা আছে 500 গ্রাম, হাতির মাথা থেকে চূড়া অব্দি নকশাগুলো, বাদ বাকির উপর। আগে ছিল কাঠের চাকা, এখন টিউব চাকা করা হয়েছে। আষাঢ় মাসে রথে বেরোয় সেন্ট্রাল গভর্নমেন্টের ফৌজ দিয়ে। যাই হোক, এই গাইডটার কথা শুনতে বেশ ভালোই লাগছিল, তো আমরা বেশ মনোযোগ দিয়ে শুনছিলাম ওনার কথাগুলো। হাসান আলী নবাব মির্জাফরের বংশের পা ছিলেন, তাহার দুঃখ কষ্ট দেখে ইংরেজরা হাসান আলী নবাবকে এটা গিফট করে। হাসান আলী নবাব মারা গেলে মহাজন সেকেন্ড হ্যান্ড চাঁদির 8 টাকা বিঘা, এখন কল বলে 80 টাকা। গাড়িটা কোনো ডিজেল পেট্রোল চলে না, কেরোসিনের মাধ্যমে হ্যান্ডেল মেরে চাওয়া হতো। স্বাধীনতার পরের গাড়ি, গাড়ির বয়স 70 থেকে 80 বছর বয়স, ইংরেজ পালানো 70 থেকে 80 বছর বয়স হলো। আপনার নানা থেকে ইংরেজরা পিটিয়ে নীলের চাষ করে, নানারা একত্রে মিলে ইংরেজকে মেরে দেশ থেকে হাঁকালো, বলে আমরা দেশে প্রচুর পাপ করেছি, ন্যাংরা নৌকা গাড়িটা গিফট করে পাপটা মুক্ত হবে, বিনা কারণে দান করে। এই গাড়িটার কথাই বলছিলেন, ইংরেজদের ফেলে যাওয়া গাড়ি এখনো আছে এখানে। একটা চাবি বন্দি তালা, মানে এটাকে সিরাজ কে বন্দি করে, তালাটা বন্দি করে পালিয়েছিলেন মির্জাফর, ওদের বাড়ি থেকে এনেছি। তালাটার নাম 12টা লক আছে, একটাই চাবি। এখানে নবাব রাজারা বিচার করতেন, বিচার করে পারতেন যে মন্দিরে ফাইন করছে সেটা মন্দিরের মধ্যে বিচার করে টাকাটা গুলো। আচ্ছা, এটা বিচারখানা ঘর বলে। আর এই সেই ঘর যেখানে সিরাজউদ্দৌলাকে আটকে রাখা হয়েছিল, কিন্তু ওখানে এখন আর ঢুকতে দেওয়া হয় না। তো আমরা, আর এটা হলো মির্জাফরের তৈরি মসজিদ। আমরা এখান থেকে মির্জাফরের কবরস্থানে চলে এসেছি। কবরস্থানটা একটু ঘুরে দেখছিলাম, বাট আমার কবরস্থানে খুব ভয় লাগছিল। কোনো সময় এরকম এতটা ভিতরে কোনো দিন হাঁটাহাঁটি করিনি কবরস্থানের ভিতরে। তো দেখে ওখান থেকে বেশ সুন্দর, এই গাছটা দেখে ভালো লাগছিল। তো এখান থেকে এবার আমরা আবারও বেরিয়ে পড়লাম। এখানে এসেছি, এই জায়গাটা বলছে ওই যে একটা বদনাম আছে, জ্যান্ত কবর, কলিজা কাকি, এইসব ব্যাপার স্যাপার, কিন্তু ঘটনাটা তো আদৌ সত্যি নয়, এটা আমি জানি। তাও আমরা কবরস্থানটা দেখলাম, এবং ওখান থেকে কবরস্থানটা দেখে উপরে উঠে বেশ ভালো লাগছিল আমার। এই জায়গাটাও ফাঁকা ফাঁকা, বেশ সুন্দর, একটু অন্যরকম পরিবেশ। তো ওখান থেকে এসেই আমরা হোটেলে এলাম, চলে খাওয়া দাওয়া করে আবারও বেরিয়ে পড়েছি। আমাদের হোটেলটা হাজারদুয়ারির কাছেই ছিল। আমরা এখন হাজারদুয়ারির মধ্যে প্রবেশ করলাম, কারণ শুক্রবার হাজারদুয়ারি বন্ধ থাকে, আমরা বৃহস্পতিবার তাই ঘুরে নেব হাজারদুয়ারিটা। মিউজিয়ামে প্রবেশের আগে প্রত্যেকের মোবাইল, আমরা মিউজিয়ামে এখন ঢুকবো না, দাঁড়া, ভেতরে কোনো রকম মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। তো ভিতরে তো ফোন অ্যালাউ নয়। এদিকে ইমামবাড়াটা খুব সুন্দর লাগছে দূর থেকে, আমি তাই বাইরে থেকেই একটু ভিডিও করছি ইমামবাড়া এবং হাজারদুয়ারিকে। তারপর আমরা ভিতরে ঢুকবো। তো সামনেই আমরা এখন একটু ঘোরাঘুরি করছি, মেয়ে, আমি, ইসমো। বেশ অনেকটা সময় এখানে কাটাচ্ছি, কারণ বাইরের গার্ডেনটা বেশ সুন্দর ছিল, অনেকটা বড় জায়গা, এখানে এসে মানুষ অনেকটা সময় কাটায়। তো এখানেই আমরা অনেকটা সময়টাই আসলে বেশি কাটিয়েছি। আর মেয়ে তো বসে গেছে, কারণ আর হাঁটাহাঁটি করতে পারছে না সে। এরপর আমরা মিউজিয়াম দেখে বাইরে এসে উপর থেকে আমি আবারও একটু হাজারদুয়ারির সামনেটা ভিডিও করে ছবি নিচ্ছি, কারণ উপর থেকেও বেশ সুন্দর লাগছিল গার্ডেনটা। এখানে আমরা অনেকটা সময় কাটিয়ে এবার বললাম চলো বেরিয়ে যাই, তাই আমরা এখন বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে আমরা এলাম কাটরা মসজিদ, কিন্তু কাটরা মসজিদে আমরা আসতে দেরি করে ফেলেছি, কারণ এখানে ঢুকতে হলে 4:30-এর মধ্যেই আসতে হবে। তো ঢোকা হলো না। এবার ওখান থেকে তাই আমরা চলে এসেছি জহানকোস কামান দেখতে। এখানে কামান দেখে সব আমাদের লোকজন এমন দাঁড়িয়ে গেছে, মানে কামানটা মনে হয় এখনই ওরা চালাবে। বাট আমরা এখানে কিছুটা আবার সময় কাটিয়ে চলে এলাম মতিঝিলের দিকে। মতিঝিলে এসে বাপরে বাপ, অন্ধকার অন্ধকার, সাইডে পার্কটা। আমরা পার্কের দিকে যাইনি, এটা সাইডে আসছে। আর এখানে আছে ঘোষেটি বেগমের স্বামীর তৈরি মসজিদ। এই সুপারি গাছগুলো দেখতে সুপারি গাছ, কিন্তু একসঙ্গে অনেকগুলো। এতটাই অন্ধকার ছিল, আমরা তো মোবাইলের আলো জ্বেলেই দেখছিলাম। আর মতিঝিলের দূর থেকে বেশ লাইট জ্বলছে, বেশ ভালো দেখাচ্ছিল। মসজিদটা এখনও চালু আছে, এখানে নামাজ পড়তে আসে
পুরনো স্মৃতি, মনে হচ্ছে কতদিনের ইতিহাস দাঁড়িয়ে আছে আমাদের সামনেই ঘসেটি বেগমের স্বামীর কবরস্থানও আছে। তো আমাদের তো এনার্জিও শেষ এখানেই, কারণ অনেকটা সারাদিন ঘোরাঘুরি করছি, তাই মতিঝিলের এই যে পার্কটা আছে ওখানে ভিতরে আর গেলাম না আমরা। ওখান থেকেই আমরা এবার বেরিয়ে পড়লাম হোটেলের দিকে। মুর্শিদাবাদের রাতের শহর দেখতে দেখতে আমরা চলে আসছি আমাদের হোটেলের দিকে, কারণ আমাদের সারাদিনের জার্নির পরে আর আমাদের ঘোরাঘুরি করতে ইচ্ছে করছে না। তুমি ঘুরতে এসেছো? ভালো লাগছে? তাই আবার ঘুরতে আসবে? আচ্ছা বেশ, তুমি তো কিন্তু খাচ্ছ না তো, হ্যাঁ? আর তুমি ঠান্ডার জিনিস পরো না, কি হবে তাহলে? শরীর খারাপ করলে, জ্বর এলে, হ্যাঁ? এটা মুখে দিতে নেই। এই পড়বে? মজা লাগছে খুব? তুমি আবৃত্তি শিখেছো? কোন আবৃত্তিটা খুব ভালো করছো বলো তো? ও দারুণ দারুণ, নিঃশর্ত। বলো তো দেখি, বলো গোপালটা। গোপাল থাকে হিংসুটে মা, খাবার দিবে ভাগ করে, বোঝে না মুখে কিছু, ফিরবি ছুটে ডাক করছে, যেটাই মাছি মেটাই দিবে, দুই ভাইতে খাওয়াছে, 10টি ছিল 1টি দাও, 4টে দিলাম খাওয়াছে, আজ 9টি 3টে দিলাম গোপালকে। ছেড়ে আমার বাকি চোখটাকে, বুঝে বুঝে কাটিস কেন, তুঝে নেওয়া কনিষ্ঠ, বই বুঝে খাবি সামনে না যে অনিষ্ট।